নমস্কার, আমি সুধা চন্দ্রন ক্রাইম অ্যালার্টের আজকের এপিসোডে আপনাদের স্বাগত জানাচ্ছি। দুর্গা, আমার কাকিমা আর মা ওনারা আমাকে নিতে এসেছেন। আমি চলে যাচ্ছি। এখানে কেউ নেই, তুমি আমাকে ছেড়ে কোথাও যেতে পারো না। না না না। বাবা, তোমার কিচ্ছু হবে না, তুমি একদম ঠিক হয়ে যাবে। আরে ও মা, দাঁড়িয়ে দাঁড়িয়ে মুখকে দেখছো, যাও না গিয়ে এক গ্লাস জল আনো না। যাও যাও। হ্যাঁ মা, আনছি। বাবা, মা চলো মা তোমার। মা, এই নিন জলটা। এই যে দুর্গা, বাবা, সোনার কলসি, আমি অসফল হয়েছি। না, তুমি অসফল হওনি, এরকম করে তুমি বলো না। কাছে এসো। কলসি সোনার। কলসি। অনিল, চল বাবাকে এক্ষুনি হাসপাতালে নিয়ে চল। হ্যাঁ মা, ওঠো বাবা, ওঠো বাবা। বাবা, 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 আমাকে ছেড়ে যেও না। যজমান, এবারে অন্তিম সংস্কারের সময় হয়ে এসেছে, ওনাকে নিয়ে যাওয়া উচিত। মা, দাদুর কি হয়ে গেল গো? দাদু উঠছে না কেন? আর দাদুকে কোথায় নিয়ে যাবে? না মা, তোমার দাদু আর কোনোদিন আসবে না। যাও, দাদুর কাছ থেকে শেষ আশীর্বাদটা নিয়ে নাও। মা, মা নিজেকে সামলাও তুমি। দাদু, তোমার কথা আমার খুব মনে পড়বে। আরে কি কি করছো তুমি? কোথায় কিছু করছি? এই জন্য আমার কাঁদা উচিত যে আমরা দুজনে তো কিছুই করছি না। মানে মানে বাবা মরে যাওয়ার সময় মাকে কি বলে গেছিল? সোনার কলসির ব্যাপারে। হ্যাঁ, তাহলে এখন সোনার কলসিটা কার কাছে হওয়া উচিত? কার কাছে? হ্যাঁ, আমাদের আমাদের কাছে। হ্যাঁ, ও আচ্ছা, দাদু সোনার কারিগর ছিল, তাই তার মানে দাঁড়ালো ওই সোনার কলসি। সোনার কলসিটা এই বাড়ির ভেতরেই আছে। ঠিক বললাম তো? হ্যাঁ। হ্যাঁ কি? তাহলে কবে জিজ্ঞাসা করবে তোমার মাকে যে সোনার কলসিটা কোথায় আছে? আরে এই সবে আরে সবে তো। তুমি যখন জিজ্ঞাসা করতে পারবে না, ছাড়ো, আমি যাচ্ছি। আরে যাই। শোনো 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 শোনো, আমি জিজ্ঞেস করব। দেখো, এখন বিশাখা নিজের বাড়ি যাচ্ছে। হ্যাঁ, ওর সাথে একটু গিয়ে কথা বলো। আমি প্রমিস করছি পরে জিজ্ঞেস করে নেব, ঠিক আছে? চলো বাইরে এসো। উফ ভগবান, অন্তত এই বিশাখা নামের প্রবলেমটা তো গেল। মা, আমরা তো বলছি তুমিও চলো আমাদের সাথে, কিছুদিন মেয়ের সাথেও তো থাকো। এই বাড়িটা তো তোর বাবার, এই বাড়িতে কত স্মৃতি ওর। এখানটা ছেড়ে আমি কোথাও যাব না। এখন তো আমার কোথাও মনও বসবে না। বিশাখা, মা আমাদের সাথেই থাকবে। ঠিক আছে দাদা, মায়ের খেয়াল রেখো। নিজের যত্ন নিস মা। মা চলো, ভেতরে চলো। আসুন। আরে কি কি হয়েছে বাবা? আরে কিছু না মা, শোনো, মায়ের জন্য গরম গরম এলাচ দিয়ে চা বানিয়ে আনো তো। এই তো এক্ষুনি নিয়ে আরে আসছি। ছাড়ো মা। মা মা চলো চলো চলো। আরে কি যে আরে মা, করিস? একটু তো সেবা করার সুযোগ দাও, বসো না। আরে মায়ের সেবা করলে অনেক পুণ্য হয়। আচ্ছা। দাও। আর এমনিতেও আমি তো তোমার ছেলে, হ্যাঁ, যদি তোমার সেবা আমি না করি তাহলে তুমি তোমার মেয়ের কাছেই চলে যাবে, তাই না? কেউ মেয়ের উপর বোঝা হতে চায় বাবা? আরে
রিনা, আরে এই তো তোমার জন্য চা এসে গেছে। এই নিন। মা, হুম। বাবা তোমাকে কিছু বলেছিল তাই না? হ্যাঁ, বলেছেন তো। হ্যাঁ, বলুন না মা, কোথায় আছে? এখানেই এখানে এখানেই আছে। এখানে আছে মানে? মানে এই এই বাড়িতেই। কোথায় আছে? সব জায়গায়। মা, এইভাবে গল্প বানিও না, বলো না কোথায় আছে। তোর বাবা এই বাড়িতে যাবার সময় বলেছেন এই বাড়িতে সব সময় ওনার আশীর্বাদ থাকবে, কারণ উনি ওনার রক্ত জল করা অর্থে এই বাড়ি বানিয়েছেন। হ্যাঁ মা, তুমি একদম ঠিক কথা বলছো, কিন্তু মা আমি জিজ্ঞেস করছিলাম যে বাবা যে ওই মরে যাওয়ার আগে তোমার কানে কিছু একটা বলেছিল। বলেছেন তো, কি? তুমি সবাইকে আগলে রেখো। ঠাম্মা, আমি সবার খেয়াল রাখবো, তোমারও। আরে আমি তোমাকে বেডরুমে খুঁজছি, তুমি এখানে কি করছো? পরিষ্কার ভাবে তোমার মাকে কেন জিজ্ঞাসা করলে না সোনার কলসির আরে ব্যাপারে? আস্তে কথা বলো, জিজ্ঞেস করলাম তো কি আমি। জিজ্ঞাসা করেছিলে? এবার শুধু সোনার কলসিই নয়, প্রপার্টির পেপারগুলো তোমার নামে করিয়ে নাও, বুঝেছো? দেখো রিনা, বাবা মারা গেছে কিছুদিন হয়েছে, বেচারি মা এখনো। বেচারি? হ্যাঁ, তোমার মাকে তুমি যতটা সরল সাদাসিধে ভাবো সেটা উনি নন। আর তোমার কি মনে হয় উনি এত সহজে তোমার হাতে সব দিয়ে দেবে? মানে? আরে বোকা, তুমি কি বুঝতে পারছো না তোমার সাথে কি খেলাটা খেলছে তোমার মা? তোমার সাথে কন্টিনিউ মজাই করে চলেছে। এবার শোনো, তোমাকে কি করতে হবে, সোনার কলসি আর প্রপার্টির পেপারস সব তোমার নামে করতে হবে। যা করবে তাড়াতাড়ি করো। আর তোমার এই বেচারি মা আবার না নিজের মেয়ে বিশাখা আর জামাইয়ের নামে সবকিছু করে দেয়, আর আমরা দুজন শুধু দেখতেই থাকবো, বুঝলে? এ কিচ্ছু হবে না, মনে হচ্ছে কেউ এসেছে, পরে কথা বলছি, চলো চলো চলো। আন্টি, তুমি আমার ঠাম্মাকে কি করে চেনো? কারণ তোমার ঠাকুমা কখনো কখনো এনজিওতে আসতো। পরের বার আমিও যাব। তাই? হ্যাঁ, ঠিক আছে। একদম। আপনি কে? নমস্কার। নমস্কার। বৌমা, ইনি হলেন আরতি, এনজিওতে কাজ করেন, যারা বৃদ্ধ এবং অসহায় মানুষদের আশ্রয় দেয়, মাথার উপর ছাদ আর খাবার অন্ন যোগায়। আচ্ছা, হ্যাঁ, আপনি তো খুব ভালো কাজ করেন দেখছি। আরতি, এই নাও আমার তরফ থেকে সামান্য সাহায্য, আরে রেখে দাও। এইভাবে সবাইকে দান করতে থাকবে তোমার মা, আর তুমি দেখতেই থাকো শুধু। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। এখন আমি আসি। ঠিক নমস্কার। আছে, নমস্কার। নমস্কার। ঠাম্মা, হ্যাঁ মা, পরের বার আন্টির এনজিওতে আমাকেও নিয়ে যাবে। ঠিক আছে, নিয়ে যাব। হ্যাঁ, দুজনে মিলেই যাব। কি হয়েছে মা? জল নেই কেন? হ্যাঁ মা, সারা বাড়িতেই জল নেই।
ট্যাঙ্কেতে একটুও জল নেই। কি হ্যাঁ, বৌমা, অনিলকে বলে আমার জন্য 1 বোতল জল বাইরে থেকে আনিয়ে দাও, ওষুধ খেতে হবে। আনিয়ে দিতাম মা, আজকে এত ক্লান্ত হয়ে গেছে এসেই ঘুমিয়ে পড়েছে। মা, কাল যখন জল চলে আসবে তখন ওষুধটা খেয়ে নেবেন। হ্যাঁ, ঠিক আছে মা। আরে মা, কোথায় যাচ্ছ? আসো, একসাথে খাবার খাই আমরা। আরে আরে মা, আস্তে আস্তে বসে খাও না। ব্রেকফাস্ট করবে তো? না, এই নাও। এসব কি বৌমা? মা, ওই প্রপার্টির কাগজপত্র, তোমার সাইন লাগতো। এই নিন মা, সাইন করে দিন। বাবা, এসবের কি দরকার আছে? তোর বাবা চলে গেছে এখনো 40 দিন হয়নি, আর তোমরা দুজন আমার সাথে কি করছো? আচ্ছা, তাহলে আপনি সাইন করতে চাইছেন না? করতে হবে না, কোনো ব্যাপার না। শুধু আপনি আমাদেরকে এটা বলুন, সোনার কলসিটা কোথায়? আরে ভগবান, কিসের কলসি? কেমন কলসি? না জানার ভান করছেন আপনি? আমাদের দুজনকে কি বোকা ভেবেছেন? আরে আমার কথা তো শোনো বৌমা। কি শুনবো? হ্যাঁ, কি শুনবো? আপনার শ্বশুর মশাই, ওনার স্বর্গীয় দাদা ঠাকুর, ওনার বাবা সবাই তো স্বর্ণকার ছিলেন, সবাই তো সোনার কাজ করতো, তাই না? হ্যাঁ, হ্যাঁ, তো আমরা জানি সেটা। বাবা মরে যাওয়ার সময় আপনার কানে বলে গেছিলেন ওই সোনার কলসিটা কোথায় আছে। কাছে এসো। কলসি, শোন। তো তাড়াতাড়ি বলুন আমাদেরকে সেই কলসিটা কোথায় আছে। আরে এরকম কোনো সোনার কলসি নেই। তোমার শ্বশুর মশাইয়ের মাথা খারাপ হয়েছিল, আর উনি যখন যা খুশি তাই বলতেন। আর যে জিনিসটা নেই সেটা নিয়ে তোমরা দুজনে কেন আমার সাথে এরম করছো? এতক্ষণ রিনা। তো আপনার সাথে ভালোভাবে কথা বলছিলাম, আপনি আমার আসল রূপটা দেখলেনই কোথায়? আরে রিনা, আস্তে। আর তুমি তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার মুখটা কি দেখছো? নিজের হাত পাটা চালাও, দেখো কলসিটা কোথায় আছে। কলসিটা আমি ঠিক খুঁজে বার করবই। লোভ সবার আগে মানুষের ভেতরের মনুষ্যত্বকে শেষ করে দেয়, আর তারপরে সেই মানুষকে তা এমন এক পশুতে পরিণত করে যে নিজের স্বার্থের জন্য যতদূর ইচ্ছে যেতে পারে, যে কোনো অপরাধী সে সংগঠিত করতে পারে। প্রায় দিনই আমরা খবরে দেখি, শুনি এবং পড়ি যেখানে সন্তানরা বাড়ি আর প্রপার্টি নিজের নামে লেখার পর নিজের মা বাবাকে বাড়ি থেকে বের করে দেয়।
রাস্তার মধ্যে ছেড়ে দেয় একা দৌড়ে দৌড়ে ভিক্ষা করার জন্য। আজও আমাদের সমাজে এমন কিছু মানুষ আছে যাদের কাছে বাড়ি আর প্রপার্টি জন্ম দেওয়া মায়ের থেকেও বেশি গুরুত্বপূর্ণ। গঙ্গার জন্য বিপদের পরিস্থিতি তৈরি হচ্ছে। সে কি চাপে পড়ে নিজের ছেলে আর বৌমার নামে সমস্ত সম্পত্তি লিখে দেবে? আর কি এই রহস্য? সোনার কলসির এ কি সত্যি ছিল, নাকি সাধারণ মাটির একটা কলসি ছিল? ঠাম্মা, হ্যাঁ আজকে ওই রাজার গল্পটা গোটাটা শোনাবে, হ্যাঁ? আচ্ছা, রাজার সব অর্থ শেষ হয়ে গিয়েছিল, ওনার কাছে আর কিচ্ছু ছিল না, কিন্তু এখনো তার কাছে একটা খুব বড় প্রাসাদ ছিল। রাজা ভিখিরি হয়ে গেল আর মরে গেল, কিন্তু মারা যাবার সময় ও তার ছেলে, যে ওখানকার রাজকুমার ছিল, ওকে বলে গেল যে ওখানে একটা সোনার কলসি ছিল, যেটা তাকে খুঁজতে হবে। ঠাম্মা, তারপরে ওই সোনার কলসিটা রাজকুমার পেয়ে গেছিল? না, রাজপুত্র সেই সোনার কলসি সব জায়গায় খুঁজলো, কিন্তু কোথাও পেল না। তারপর রাজপুত্রের মনে হলো ওই সোনার কলসি ওই প্রাসাদের ভেতরেই আছে, সেই জন্য ও সেই প্রাসাদ পুরো ভেঙে ফেললো, কিন্তু ও সেই সোনার কলসি কোথাও পেল না। আর এইভাবে যেটুকু বেঁচে ছিল প্রাসাদ, সেটাও চলে গেল। তারপরে কি হলো? রাজপুত্র একজন সাধকের সাথে দেখা করলো। ওই সাধক ওকে বলল, আরে মূর্খ, ওই সোনার কলসি তো তোর ভেতরেই লুকোনো আছে, তুই কাজ করবি, পরিশ্রম করবি, তাহলে ওই সোনা তো নিজের থেকেই তুই পেয়ে যাবি, তাই না মা? তাহলে মা, এই গল্পটা থেকে তুমি কি শিখলে? লোভ করা উচিত না, সোনার কলসি তো মনের ভেতরেই থাকে। একদম ঠিক। হুম। মা রশনি, রাত অনেক হয়েছে, যাও গিয়ে ঘুমিয়ে পড়ো। ঠিক আছে মা, গুড নাইট ঠাম্মা। মা, গোটা বাড়িটা খুঁজেছি আমি, কোথাও পাইনি। বলো না কোথায় রেখেছো? তুই এটা কি বলছিস বাবা? আমি তো বলেছি। কি বলেছেন আপনি? হ্যাঁ, তুমি কিছু বলবে নাকি আমি এবার? আরে মা, প্রপার্টিটা পুরো আমার নামে করে দাও, আর কলসিটা কোথায় রেখেছো আমাকে বলো। দেখো, এমনিতেও খুব চিন্তা হচ্ছে আমার, ব্যবসাও চলছে না, টাকার খুব দরকার আমার। আর মা, মা দেখো না, মা বাবার পর তাদের সবকিছু তার সন্তানেরই তো হয়, এইসব নাটক করে কি লাভ বলো? বাবা, এই সোনার কলসিটা মিথ্যে। তোর বাবা সব সময় উল্টোপাল্টা কথা বলতেন। ভাব, সোনার কলসি যদি থাকে এই বাড়িতে, তাহলে ওটা তো তোরা দুজনেই পাবি না? আমি কি ওটা মাথায় করে নিয়ে যাব? আরে হ্যাঁ দাদা, বলো। বিশাখা, আমি ভাবছিলাম যে কিছুদিনের জন্য মাকে আমি তোর কাছে পাঠিয়ে দিই, তোর এতে কোনো প্রবলেম নেই তো? আরে দাদা, আমার কেন প্রবলেম হবে? আমি তো চাই যে মা এখানেই এসে থাকুক। আচ্ছা দাদা, মা ওখান থেকে বেরোলে আমাদের একবার কল করে দিও। নিশ্চয়ই বলবো। ঠিক আছে, রাখছি। ঠিক আছে দাদা। অনিল, তোমাকে কিন্তু আবারও বলছি, তুমি কিন্তু খুব বড় ভুল করছো মাকে ওর বাড়িতে পাঠিয়ে। আরে যদি মা সবকিছু বিশাখাকে দিয়ে দেয় তাহলে? আরে দিয়ে দিতে দাও না, আমি কিচ্ছু বুঝতে পারছি না আমি কি করব এখন। আমি শুধু এইটুকুই জানি আমি মায়ের সাথে এরকম ব্যবহার করতে পারি না। আমি ওনাকে অনেক অপমান করেছি। দেখোই না, এত লোভ করা সত্যিই ভালো নয়। আমাদের যা পাওয়া সেটা পেয়ে যাব। হাত জোর করছি তোমার কাছে, এবার এই সোনার কলসির ব্যাপারে আর প্রপার্টির ব্যাপারে আমার সাথে কথা বলবে না তুমি। কিন্তু আমি এইসব... ব্যাস, চলো মা, মা চলো। হ্যাঁ মা,
বেরিয়ে গেছো তুমি? হ্যাঁ হ্যাঁ, আমি বেরিয়ে পড়েছি। 1টার সময় বাস আছে, 4টে 4:30-এর মধ্যে পৌঁছে যাব। ঠিক আছে মা, আমরা বাস স্টপে নিতে যাব। ঠিক আছে মা। হ্যাঁ, মা, ওই যে সামনে আছে বাস স্টপ। ঠিক আছে বাবা, চলে যাব আমি। প্রথমবার যাচ্ছি নাকি আমি? নিজের খেয়াল রাখিস। যখন ঠাম্মা পিসির বাড়ি যাচ্ছিলে তখন আমি বলে দিতে পারতে। এবার আমায় গল্প কে শোনাবে? গল্প তোমাকে তোমার বাবা শোনাবে। বাবা একটুও গল্প বলতে পারে না। আচ্ছা, নাও খাও। হ্যাঁ বিশাখা, বল। দাদা, আমরা এখানে 3 ঘন্টা ধরে বাস স্টপে দাঁড়িয়ে আছি, মা কোনো বাসেই তো আসেনি। কি? আরে আমি সকালেই মাকে বাস স্টপে ড্রপ করেছি। দাদা, কিন্তু মা এখানে পৌঁছয়নি। দেখো দাদা, মা ওখান থেকে বেরোনোর পরে আমাকে ফোন করেছিল, আর মায়ের গলার আওয়াজ শুনে আমার ভালো লাগেনি। সত্যি সত্যি বলো, বাড়িতে কি কিছু হয়েছিল? কি সব কথা বলছিস তুই? এসব কিছুই হয়নি। তাহলে দাদা, মা কোথায় গেল? আচ্ছা ঠিক আছে, আমরা এখান থেকে বেরোচ্ছি, কাল সকালে তোমার ওখানে পৌঁছে যাব। আরে বলো, হয়েছেটা কি? মা এখনো বিশাখার বাড়িতে পৌঁছয়নি। কি? হ্যাঁ। হে ভগবান, যদি কিছু ভুলভাল হয় তাহলে সবাই আমাদেরকেই দোষ দেবে। আমার মনে হয় আমাদের পুলিশ স্টেশনে যাওয়া উচিত। পুলিশ স্টেশন? কিন্তু কি করে? আরে কি বলবো ওখানে উনি গিয়ে? তো এখনো পৌঁছয়নি। বাবা, এখনো ঠাম্মা পিসির বাড়িতে পৌঁছায়নি। ঠাম্মা ঠিক আছে তো? হ্যাঁ বাবু, ঠাম্মির কিচ্ছু হয়নি, তাড়াতাড়ি চলে আসবে। এটা কি করে হতে পারে? আপনি বলছেন যে আপনার মাকে এখানে ড্রপ করেছিলেন, কিন্তু উনি তো ওখানে পৌঁছাননি। হ্যাঁ স্যার। আপনি আপনার মাকে বাসে উঠতে দেখেছিলেন? না স্যার, আমি ওনাকে এখানেই ড্রপ করেছিলাম, কারণ বাস স্টপটা একদম সামনেই ছিল স্যার, 2 মিনিটের রাস্তা মাত্র। স্যার, আমরা মাকে খুঁজে পাবো তো? এনকোয়ারি করছি আমরা। আপাতত এটা দেখতে হবে যে উনি পুনে পৌঁছেছিলেন নাকি এখানে কোনো দুর্ঘটনা ঘটেছে। প্লিজ এরকমটা বলবেন না স্যার, যেভাবে হোক প্লিজ আমাদের মাকে খুঁজে দিন প্লিজ। আপনার পরিবারের সঙ্গে কারো শত্রুতা আছে? না স্যার, আমরা খুবই সাধারণ স্যার, আমাদের সাথে কারোর কোনো শত্রুতা নেই। আবেদা, ওনার মায়ের ফোন নাম্বারটা নাও। ইয়েস স্যার। 98। ঠিক আছে, আপনারা আসুন, খোঁজ পেলে আপনাদেরকে জানাচ্ছি। এই মোবাইলের লাস্ট লোকেশন ট্রেস করো। Yes, sir. আর সমস্ত চেকপোস্টগুলোকে অ্যালার্ট করে দাও। ইয়েস স্যার। আর হ্যাঁ, ওনার মায়ের ফটোজ সব জায়গায় পাঠাও। ইয়েস স্যার। পিসি ঠাম্মা কোথায়? মারে, নিজের বাবাকে জিজ্ঞেস করো, উনিই তো ছাড়তে গিয়েছিলেন। থামো বিশাখা, বাচ্চার সামনে অন্তত এইসব বলো না। তোমার দাদা ছাড়তে গেছিল বলে ওকে ব্লেম করো না, এটা ভুলে যেও না। যেমন তোমারও মা তেমন তোমার দাদারও মা। ব্যাস বৌদি, চিৎকার করে বললে তুমি তোমার ভুলগুলো শুধরোতে পারবে না। কি ভুল করেছি হ্যাঁ বলো? যখন থেকে এসেছো শুনিয়েই যাচ্ছ, এখন মাকে খুঁজবো না তোমার এই কথাগুলো শুনবো? শোনো, তুমি দয়া করে এখান থেকে চলে যাও। দেখ বিশাখা, তুই যা ভাবার তাই ভাবতেই পারিস, কিন্তু সত্যিটা এটাই যে আমি ওই দিন মাকে বাস স্টপে ছেড়ে এসেছিলাম। আমি কিচ্ছু বুঝতে পারছি না যে মা এখন কোথায় থাকতে পারে, কি অবস্থায় আছে মা। আমি আমার বাড়িতে যাচ্ছি, হয়তো হতে পারে মা ওখানেই পৌঁছে গেল, আর এটাও হতে পারে যে মা এখানে আসতেই আর চায় না। এই কি দরকার ছিল ওর সাথে এভাবে কথা বলার? এখন সময় নেই একে অপরের সাথে ঝগড়া করার। আমরা মায়ের ব্যাপারে ভাবছি আর তুমি। হ্যাঁ, তুমিও আমার ভুলগুলোই ধরো। ও তোমার উপরে দোষ দিচ্ছিল তাই আমি বলেছি, কেউ বোঝে না আমাকে।
বাবা বাবা ঠাম্মা কোথায়? আমি ঠাম্মার কাছে যাব। আমার ঠাম্মার কথা খুব মনে পড়ছে বাবা। বাবু এভাবে কাঁদে না, হ্যাঁ? ঠাম্মা না খুব তাড়াতাড়ি চলে আসবে। হ্যাঁ, এই নিন আপনার মায়ের মোবাইল ফোন। আমরা হাইওয়ের পাশে একটা পুলে পেয়েছি। চিন্তা করবেন না, আমাদের টিম চেষ্টা করছে, কোনো না কোনো প্রমাণ নিশ্চয়ই পাবে। অনিল, অনিল, মা ঠিক আছে তো? পেয়ে যাব তো আমরা? রিনা নিজেকে সামলাও। মিস্টার অনিল, এটা দেখুন সিসিটিভি ফুটেজ। এই রাস্তার উপর দিয়ে আপনার গাড়িটা গেল। আপনি আর আপনার মা দুজনে বসে আছেন। হ্যাঁ, বাস স্টপের থেকে আধ ঘন্টা আগের সিসিটিভি ফুটেজ এটা। আর তারপরে কোনো ফুটেজ আমরা পাইনি। ইন্সপেক্টর, প্লিজ আমাদের মাকে খুঁজে বার করে দিন প্লিজ। আপনি ধৈর্য ধরুন, চিন্তা করবেন না, আমরা সম্পূর্ণ চেষ্টা করছি। টেক কেয়ার। চলো। হ্যালো। বিশাখা, হ্যাঁ দাদা বলো। পুলিশ এইমাত্র বাড়িতে এসেছিল। ওরা মায়ের মোবাইল পেয়েছে। পুলিশ বলছিল যে হয়তো কিছু একটা ঘটেছে। আমরা মাকে হারিয়ে ফেলবো না তো? দাদা তুমি এরম কথা বলো না, মনে সাহস রাখো দাদা। আমি তো বলছি মাকে আমরা খুঁজে পাবো, নিশ্চয়ই খুঁজে পাবো। প্লিজ তুমি কেঁদো না। মা কোথায় চলে গেলে তুমি? কোথায় চলে গেলে? আমার খুব খিদে পেয়েছে। আমায় খেতে দাও। আমার খুব খিদে পেয়েছে। কেউ একজন ছিল যে গঙ্গাকে বন্দি বানিয়ে রেখেছিল। সে এরকমটা কেন করছিল? কে ছিল সে? গঙ্গা কি এই চক্রব্যূহ থেকে বেঁচে ফিরতে পারবে? আসুন দেখা যাক। কোথায় আছে সোনার কলসিটা? আমি জানি না আমার সাথে কেন এমন করছো। আমি মরে যাব। মরে যাবেন তারপরেও বলবেন না, তাই তো? তাহলে মরেই যান। এই যে সামনে বাস স্টপ। মা, মা, মা দাঁড়ান, মা দাঁড়ান, মা দাঁড়ান, চলুন আমার সাথে তাড়াতাড়ি। আরে কি হয়েছে? আরে এখনই তো অনিল নামিয়ে গেল। মা এইসব বলার আর সময় নেই। রোশনির চোট লেগেছে, আপনি চলুন তাড়াতাড়ি। ভগবান, কেমন করে লাগলো আঘাত? আমি সব বলছি, চলুন। আরে বৌমা কি হয়েছে ওর? আমাকে বলো না। দাদা তাড়াতাড়ি একটু চালান না। আরে চালান না তাড়াতাড়ি দাদা। যতক্ষণ না সোনার কলসি আর এই প্রপার্টির পেপারস গুলো আমাদের নামে হয়ে যাচ্ছে, ততদিন এখানেই থাকবেন, বুঝেছেন? আপনি বলবেন না, তাই তো? বলবেন না? যতক্ষণ না মুখ খুলবেন ততদিন এখানেই থাকতে হবে। এসে গেছিস? কেমন হয়েছে এক্সাম? ভালো। চল। নমস্কার, আমি আপনার মায়ের সাথে দেখা করতে এসেছিলাম। উনি বাড়িতে নেই, বাইরে গেছেন উনি। ওনাকে আমরা ফোনেও পাচ্ছিলাম না কিছুদিন ধরে। কবে ফিরবেন? দেখুন আমরা জানি না, যখন আসবে তখন আপনাকে জানিয়ে দেওয়া হবে। কে জানে কোথা থেকে সব চলে আসে। শুনুন,
আপনি ওই এনজিওতে কাজ করেন তাই না? মায়ের সাথে দেখা করতে আসতেন। হ্যাঁ হ্যাঁ, আপনার মায়ের সাথেই দেখা করতে এসেছিলাম। মাকে 1 মাস ধরে খুঁজে পাওয়া যাচ্ছে না। পুলিশের লোকেরা অনেক খুঁজছে কিন্তু কোনো খবর পাওয়া যায়নি। আমরা সব আশা ছেড়ে দিয়েছি, জানি না মা, মা তুমি এখানে এই অবস্থায়? এইসব আরে জল জল জল, জল। এই নাও জল খাও। তোমাকে কোথায় না খুঁজিনি আমি, আর তুমি এখানে আমাদেরই বাড়িতে। মা বলে এরকম কাজ কে করেছে তোমার সাথে? বাহ, হয়েই গেল তাহলে মা আর ছেলের দেখা। ওখানে দাঁড়িয়ে থাকো, ওখানে দাঁড়িয়ে থাকো। এক পা নড়লে কিন্তু আমি প্রাণে মেরে ফেলবো। রিনা, তারপর আমি আস্তে। মেয়েকেও বিষ খাইয়ে দেবো, আর তারপর নিজেও আমি ফাঁসিতে ঝুলে আচ্ছা যাবো। রিনা, আমরা আস্তে আস্তে কথা বলি। এটাকে তুমি ফেলে দাও। প্রথমে তুমি আমার কথা শোনো, আমি শুনবো তোমার কথা। এটাকে আগে কোনো ফেলো। ঝগড়া না করে। হ্যাঁ সত্যি হ্যাঁ সত্যি। অনিল, তোমার এমন কেন মনে হয় এইসব এইসব শুধু নিজের জন্য করছি? একটু ভাবো অনিল, আমাদের বাচ্চা যখন কলেজে যাবে বা কোনো বিদেশে পড়াশোনা করতে যাবে, আমরা কি তাকে পাঠাতে পারবো? রিনা, ইনি আমার মা হন। অনিল, সত্যি এটাই? তুমি একজন বেকার মানুষ যে নিজের জীবনে কিচ্ছু করতে পারেনি, কিন্তু অনিল আমাদের কাছে এই সুযোগটা আছে, আর আমি শুধু শুধু তোমার সাহায্যই করতে চাইছি। আমাকে বিশ্বাস করো অনিল, সোনার কলসিটা কোনো গল্প নয়। সোনার কলসিটা আছে এবং সেটা তোমার মা জানে। একবার যদি আমাদেরকে বলে দেয় সোনার কলসিটা কোথায় আছে, তাহলে সবার জীবনটা পাল্টে যাবে। আমাদের আর কারোর সামনে হাত পাততে হবে না। প্লিজ অনিল, প্লিজ ততক্ষণ আমাকে আমার মতন করে কাজটা করতে দাও। আমরা সব কিছু পেয়ে যাবো অনিল, সব কিছু। কিন্তু মাকে এভাবে কতদিন থাকতে হবে? যতদিন না মা আমাদেরকে বলছে সোনার কলসিটা কোথায় আছে, আর তুমি যত ইচ্ছা সেবা করো না তুমি ওনার, আমি ওনার সেবা করব। ততদিন প্লিজ চুপ থাকো তুমি, আমাকে আমার মতন করে কাজটা করতে দাও। মা, মা তোমাকে আমি খুব ভালোবাসি, তাই রিকোয়েস্ট করছি, প্রপার্টির পেপারে সাইন করে দাও, আর সোনার কলসিটা কোথায় রেখেছো বলে দাও প্লিজ। আমি জানি না কোথায় আছে, কোথায় আছে আমি জানি না। তাহলে ছেলেও তো আমার দিকে হয়ে গেল। তাহলে ঠিক আছে, এবার বলে দিন তো কোথায় আছে সোনার কলসিটা, তাড়াতাড়ি বলুন। না, আমি জানি না কোথায় আছে, আমি জানি না। জানেন না? ঠিক আছে, এবার জানতে পারবেন। লাস্ট বার জিজ্ঞাসা করছি, এবার বলে দিন কোথায় আছে সোনার কলসিটা। আমি জানি না। তারও দায়িত্ব থাকে যে এই অপরাধ ঘটতে দেয়। লজ্জার ব্যাপার, নিজের মায়ের জন্য অনিল চোখের জল ফেলতে থাকে, তাকে সে প্রাণপণে খুঁজতে থাকে, কিন্তু যখন সে নিজের মাকে পায়, নিজের স্ত্রীর সত্যিটা জানতে পারে, আবার একবার সবকিছুর পরেও সে নিজের স্ত্রীর পাশে গিয়ে দাঁড়ায়। রিনার মস্তিষ্কে লোভের বীজ মহিরুহ হয়ে উঠেছিল। তার কথা এতটাই প্রভাবশালী ছিল যে সোনার কলসির লোভ দেখিয়ে আরেকবার সে অনিলকে বশ করে নিয়েছিল। এরপর কি ঘটতে চলেছিল? সোনার কলসির এই রহস্য সবার সামনে আসতে চলেছিল, নাকি গঙ্গার সঙ্গে কিছু খারাপ হতে চলেছিল?
খাবারটা খেয়ে নিন। কিন্তু বাইরে ততদিন যেতে পারবেন না যতদিন না নিজের মুখটা খুলবেন। আহ ঠাম্মা তুমি এখানে? আমি তোমায় খুব মিস করেছি ঠাম্মা। ঠিক আছে ঠাম্মা। আমিও তোমাকে খুব মিস করি। চলো, স্কুল ব্যাগ রেডি। রোশনি, রোশনি মা, কি হয়েছে? শরীর ঠিক আছে তো তোর? চিন্তিত লাগছে। কারণ আমি চিন্তিত। কি হয়েছে মাকে বলবি না? আমি বলতে পারবো না, আমি কাউকে প্রমিস করেছি। প্রমিস? আচ্ছা চল, স্কুল বাস এসে গেছে, লেট হয়ে যাবি না হলে। মা মা এতে সাইন করে দাও না, দাও না, করে দাও না সাইন। করতে পারবো না বাবা। দেখ বৌমা আমার কি অবস্থা করেছে। আমার আঙুলটা আঙুলের নখ উপড়ে নিয়েছে। আমি সই করতে পারবো না। আমি যখন সুস্থ হয়ে যাব তখন যেখানে বলবি সেখানেই সই করে দেব। এখন তো আমি পারবো না করতে। ওইদিকে। ইন্সপেক্টর বাবু, আপনারা এখানে? কি হয়েছে? রোশনি মা, তুই ঠিক আছিস তো? ওইদিকে আঙ্কেল। ওনাদেরকে থামাও। আমি আমার মেয়ের কাছে যাচ্ছিলাম, তখন অনিল আমাকে বাস স্টপে নামিয়ে দিয়েছিল। তারপর ওখানে আমার বৌমা অটো নিয়ে এলো। বৌমা বলল নাতনির খুব বড় আঘাত লেগেছে। খুব ভয় পেয়ে গেছিলাম। ভয় পেয়ে আমি ওই অটোটায় বসে গেলাম। তখন বৌমা একটা রুমাল বার করে আমার মুখে চাপা দিয়ে দিল। তারপর আমি অজ্ঞান হয়ে গেলাম। যখন চোখ খুললাম তখন আমি নিজেকে স্টোর রুমে বন্দি দেখলাম। আমি 1 মাস ধরে ওই স্টোর রুমে বন্দি ছিলাম। এরা দুজন আমার থেকে আমার বাড়ি, সম্পত্তি আর সোনার কলসি চাইতো। সোনার কলসি? আঙ্কেল, সোনার কলসি তো হয়ই না। সোনার কলসি তো পরিশ্রম করলে পাওয়া যায়। অনেক নাটক করেছো তোমরা, মিথ্যে রিপোর্ট পর্যন্ত লিখিয়েছো। এবার যখন জেলের অতিথি হবে না, তখন সব বুঝতে পারবে। নিয়ে যাও এদেরকে। রোশনি, রোশনি আমার বাচ্চা। মা, মা আমাদেরকে ক্ষমা করে দিন। রোশনি, রোশনি। আয় মা। ঠাম্মা, আমার সোনাটা। আরতি, অনেক ধন্যবাদ।
তোমাকে অনেক অনেক ধন্যবাদ। আমাকে ধন্যবাদ দেবেন না, নিজের নাতনিকে বলুন। আন্টি আন্টি, তুমি সেই এনজিওর আন্টি না? হ্যাঁ বাবা। আমার মা বাবা না ঠাম্মাকে বন্ধ করে রেখেছে, প্লিজ তুমি বাঁচিয়ে নাও না। চলো। আরতি, এই নাও। ঠাম্মা, এটা তো সত্যি সোনার কলসি। আমি এই সোনার কলসিটা ওই গুরুজনদের দিতে চাই যাদের সন্তানেরা বাড়ি থেকে বার করে দিয়েছে। আমার ছেলে আর বৌমা তো এটার যোগ্যই নয়। এটা পাওয়ার জন্য ওরা আমার উপর অনেক অত্যাচার করেছে, কিন্তু আমি ওদের হাতে তুলে দিইনি। ঠিক আছে, আপনি এটা নিজের হাতেই এনজিওর সব মেম্বার্সদের সামনেই দেবেন, আর সরকারকে ট্যাক্স দেওয়ার পরেই আপনি এটাকে দান করতে পারেন। ঠিক আছে, হয়তো এই সোনাগুলো ওই গুরুজনদের মুখে কিছু তো আনন্দ এনে দেবে। গঙ্গার সংঘর্ষ, তার লড়াই একটা উদাহরণ তৈরি করে। গঙ্গা সব অত্যাচার সহ্য করেছে, কিন্তু নিজের ছেলে আর বৌমাকে এটা কখনো জানতে দেয়নি যে বাড়িতে সত্যি সোনার কলসি আছে। আর শেষে গঙ্গা সেই কলসির সঠিক ব্যবহার করেছিল। গঙ্গা বুদ্ধিমতী আর আত্মাভিমানী মহিলা ছিল। সে জানতো যে তার ছেলে এবং বৌমা শুধুমাত্র তার সম্পত্তির পিছনে আছে। সে এটাও জানতো যদি জীবদ্দশায় তার সমস্ত সম্পত্তি যদি ছেলে আর বৌমার নামে করে দেয়, তাহলে তার পরিণাম অত্যন্ত খারাপ হবে। অর্থের প্রয়োজন সবারই থাকে, কিন্তু লোভের বশবর্তী হয়ে মানুষ এমন কিছু কাজ করে বসে যার জন্য অনুশোচনা তার সারা জীবন ধরে হতে থাকে। সন্তানদের জন্য বাবা মাই হলো সমস্ত কিছু। আমাদের আসল সম্পদ তো আমাদের পিতামাতা। সেই জন্য নিজের বাবা মার ঠিক সেইভাবেই খেয়াল রাখুন যেভাবে তারা লালন পালন করে আমাদের বড় করেছেন। আপনি আপনাদের বাবা মায়ের অবশ্যই খেয়াল রাখুন, তাদেরকে সাপোর্ট করুন। এই কথা বলে দিয়েই আমি সুধা চন্দ্রন এখন বিদায় নিচ্ছি। আবার দেখা হবে ক্রাইম অ্যালার্টের পরবর্তী এপিসোডে নতুন কাহিনী নিয়ে। দেখতে থাকুন ক্রাইম অ্যালার্ট, অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার। জয় হিন্দ।